আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি, যিনি অসীম দয়ালু। আমি আজকে কথা বলবো আলহাজ টেক্সটাইলস মিল নিয়ে। এই কোম্পানিটার লিস্টিং 1983 সনে। ক্যাটাগরিটা আমি একটু পরে বলবো, যদিও এখানে ডিএসসি ওয়েবসাইটে লেখা আছে বি ক্যাটাগরি। আসলে এটা বি ক্যাটাগরি হবে না, এটা জেড ক্যাটাগরি হবে। কেন হবে আমি একটু পরে বলবো। সেক্টর টেক্সটাইল, ইয়ার এন্ড জোন। এটা বেসিক ইনফরমেশন। অথরাইজ ক্যাপিটাল 500 মিলিয়ন সমান 50 কোটি। পেইড আপ ক্যাপিটাল 222.99 মিলিয়ন সমান 22 কোটি 29 লাখ। আচ্ছা, এটা যদি আমরা গত 52 সপ্তাহের মুভিং অ্যাভারেজটা দেখি, তাহলে আমরা দেখবো এটা হাই গেছে 188 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন গেছে 87 টাকা। আমরা যদি ইন্টারিম ফিনান্সিয়াল পারফরমেন্সটা দেখি, সেটা 2023 পর্যন্ত দেওয়া আছে, 2024 কোনো ইনফরমেশন এখানে নাই। 2023 কোয়ার্টার ওয়ানে ইনকাম ছিল 16 পয়সা, কোয়ার্টার টুতে লস ছিল 21 পয়সা, মানে 6 মাসে লস ছিল 5 পয়সা। আচ্ছা, কোয়ার্টার থ্রিতে লস হলো 10 পয়সা এবং ইয়ার এন্ডে লস দেখেছে তারা 78 পয়সা। একটা লস কোম্পানির শেয়ার আপনি কিনতে যাবেন কারণ, আর তারা কি বা দিবে। আচ্ছা, 2023 সনে তারা যে ট্র্যাক রেকর্ডে দেখা যায়, 2023 সনে তারা এজিএম করছে, সেখানে তারা কোনো ডিভিডেন্ড ঘোষণা করে নাই। ইনকাম নাই, ডিভিডেন্ড কোত্থেকে দিবে, তাই না? সঙ্গত কথা। আচ্ছা, এটা যদি আমরা আদার ইনফরমেশনটা দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে স্পন্সর বা ডাইরেক্টররা কত পার্সেন্ট শেয়ার হোল্ড করে। 30.65। সব কানায় কানায় আছে, যেখানে মিনিমাম 30% থাকার কথা ছিল, সেখানে 30.65। গভর্নমেন্টের হোল্ডিং আছে 0.1%। খুবই নগণ্য। গভর্নমেন্ট কেন এই শেয়ারে বিনিয়োগ করলো আমার জানা নাই, সেটা সরকারি ভালো বলতে পারবেন। ইনস্টিটিউশনাল হোল্ডিং হইল 13.09%, কিছু আছে ভালো। ফরেন কোনো বিনিয়োগ এখানে নাই। পাবলিক বিনিয়োগ হলো 56.25%। আমরা যদি এটা ট্র্যাক রেকর্ড দেখি, তাহলে আমরা দেখব 24 সন পর্যন্ত তাদের কোনো কোয়ার্টার ওয়ান, কোয়ার্টার টু, কোয়ার্টার থ্রি কোনো ইনফরমেশন নাই এবং তারা কোনো এজিএমও করে না। কেন করে না আমি ভালো জানি না, এটা কোম্পানি জানে এবং ডিএসসি জানে। এই জিনিসটা তাদের ডিএসসির ওয়েবসাইটে বলা উচিত ছিল। এই কোম্পানির বিরুদ্ধে কোনো কেস কাভারি আছে কিনা বা কোম্পানি বন্ধ হয়ে গেছে কিনা, এটা তাদের বলা উচিত ছিল। আমি মনে করি প্রতি 3 মাস পর পর তাদেরকে এই ইনফরমেশনটা দেওয়া দরকার। কোম্পানি বন্ধ হয়েছে কিনা, তাদের কোনো কেস কাভারি মামলা আছে কিনা, মামলা থেকে থাকে তার ডেভেলপমেন্টটা কি, কোন পর্যায়ে আছে, কোন কোর্টে কোন পর্যায়ে আছে, এটা বলা দরকার। আচ্ছা, ট্র্যাক রেকর্ডে হলো 2024 তারা কোনো এজিএম করে নাই, তাদের কোনো ইন্টারিম কোনো ইনফরমেশনে আমাদের কাছে নাই। 2023 সনে তারা এজিএম করছে, যেহেতু দেখলাম যে তারা ইয়ার এন্ডে লস করছে 78 পয়সা, তারা কোনো ডিভিডেন্ড ডিক্লেয়ার করে নাই। 2022 সনে তারা 3% ডিভিডেন্ড ডিক্লেয়ার করছিল, সেটা হলো 30 পয়সা। 3% সমান হলো 30 পয়সা। তারপর 2021 সনে করছে 1% ডিভিডেন্ড ডিক্লারেশন, মানে 10 পয়সা। 2020 সনে তারা কোনো ডিক্লারেশন করেনি। তাহলে এখন দেখেন, এই 5 বছরের মধ্যে তারা 2 বছর, 1 বছর দিচ্ছে 3%, 1 বছর দিচ্ছে 1%, বাকি 3 বছরই তাদের খবর নেই। কিন্তু শেয়ারটা মার্কেটে টপ 20-তে লেনদেন হয়। কেন হয় আমি জানি না। লাস্ট ট্রেডিং এ দেখা গেছে এটা হাই প্রাইস গেছে 149 টাকা 10 পয়সা, লাস্ট ট্রেডিং প্রাইস গেছে 146 টাকা 90 পয়সা, ক্লোজিং প্রাইস গেছে 146 টাকা 90 পয়সা এবং ইয়েস্টারডে ক্লোজিং প্রাইস ছিল 145 টাকা 40 পয়সা। আপনারা কেন এই শেয়ারটা কিনেন আমি বুঝি না। আপনারা ভাববেন, তারপরে বুঝবেন। আর আমি যে ভিডিও করি, সেটা কোনো ইনস্টিটিউশন, মার্চেন্ট ব্যাংক, কোনো ব্যাংকারের জন্য না, অতি উচ্চ শিক্ষিত লোকজনের জন্য না, যারা অল্প বিনিয়োগ করেন, যারা আরেকজনের কথা শুনে বিনিয়োগ করেন, আমি তাদের জন্য বলছি। তারা দেখবেন, পড়বেন, বুঝবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমি আরেকটা কথা বলবো এখানে, আমি ক্যাটাগরি নিয়ে কথা বলবো। আমাদের মার্কেটে ক্যাটাগরি আছে, 5 ক্যাটাগরির শেয়ার এখানে আছে। সে ক্যাটাগরি হলো ক্যাটাগরি এ, যারা ক্যাটাগরি এ শেয়ার সংখ্যা হলো 216টা। ক্যাটাগরি বি, তাদের শেয়ার সংখ্যা হলো 80টা। ক্যাটাগরি জি মিনস গ্রিনফিল্ড, তাদের কোনো শেয়ার লিস্টেড নাই। ক্যাটাগরি এন মিনস নিউ, তাদের কোনো শেয়ার নাই। এবং জেড ক্যাটাগরি আছে, তাদের শেয়ার হলো 101টা। এইটা মোটামুটি ধরা চলে
1/3 30%, 33% হলো জেড ক্যাটাগরি। জেড ক্যাটাগরিতে কেন শেয়ারটা যায় আমার জানা নাই। এটার জন্য আসলে কোম্পানি দায়ী, এবং যারা এনে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যারা আছে তাদের দেখার দায়িত্ব, তারা দেখবেন, তারা বুঝবেন, এবং কোনো সিক কোম্পানিকে কিভাবে ভালো করা যায়, কেন তারা সিক হইলো, তারা এটা অডিটের মাধ্যমে, তাদের নিজস্ব অডিটের মাধ্যমে এটা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন, এবং জেড ক্যাটাগরিতে কিভাবে শেয়ারগুলোকে বাইর করে নিয়ে আসা যায় সেরকম চেষ্টা করবেন। এখানে আমি এ ক্যাটাগরির শেয়ার হলো যারা প্রতি বছর এজিএম করে বা এজিএম করে, তারা 10% বা তার উপরে ডিভিডেন্ড দেয়। বি ক্যাটাগরি হলো যারা লেস দ্যান 10%, মানে 10%-এর নিচে ডিভিডেন্ড দেন, 1% থেকে 10% পর্যন্ত ডিভিডেন্ড দেন, সরি, তারা হলো বি ক্যাটাগরি। আর জেড ক্যাটাগরি হলো যারা এজিএম করে বা করে না কিন্তু কোনো ডিভিডেন্ড দেয় না, এজিএম করলেও ডিভিডেন্ড দেয় না, আর তো কোনো কোনো কোম্পানি আছে ডিভিডেন্ড এজিএমই করে না, তারা সব জেড ক্যাটাগরিতে। জেড ক্যাটাগরি শেয়ারগুলোর উপর আমাদের নার্সিং করা দরকার, তাদেরকে কিভাবে ভালো শেয়ারে রূপান্তরিত করা যায়, কোথায় তাদের শর্টকামিংস আছে, এগুলো দেখা দরকার। হ্যাঁ, এখন আমি বলবো আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে আমি বলতে চাই না, আমাদের মানুষদেরকে আমরা 3 ভাগে ভাগ করার চেষ্টা করি, তাদের ইনকাম লেভেল অনুযায়ী আমরা কি করি, একটা রিচ পিপুল ধরি, একটা মিড লেভেল ধরি, একটা পোর ধরি। সরি, ধরে নেই রিচ পিপুল যারা আছেন তাদের মাসে ইনকাম 1 লক্ষ টাকা বা তার বেশি, এটা ধরে নেওয়া যায়, ধরি। আর 50,000 টাকার উপর থেকে যারা 1 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে তাদেরকে ধরে নেই মিড লেভেল, আর 50,000 টাকার নিচে যারা আছেন তাদেরকে ধরে নেই পোর লেভেল, যারা ডেইলি রুজি করেন বা কম বেতনে চাকরি করেন। সরি, ধরেন আপনি রিচ পিপুল, মানে আপনার সোসাইটি আলাদা, আপনার ছেলেমেয়েরা ভালো কলেজ ইউনিভার্সিটি পড়ে, বিদেশে লেখাপড়া করে, আপনি ভালো একটা জায়গায় থাকেন, ভালো খাবার খান, ভালো পরিবেশে চলেন। মিড লেভেল তারা চেষ্টা করে তাদেরকেও ভালো করার জন্য, কিন্তু তাদের আর্থিক আয়ের সাথে সঙ্গতিপূর্ণ হয় না বলে তারা পারে না, তারা পিছিয়ে নাই। এদের মধ্যে দেখা গেছে কিছু কিছু হয়তো বের হয়ে চলে আসে, ভালো করে। আর পোর পিপল যারা আছে তারা সরি নিম্ন আয়ের লোক, তাদের কোনোভাবে দিনঘাট চলে, খেয়ে পরে সবাই বাঁচতেছে, এই অবস্থা আর কি। হ্যাঁ, এখানে আমি যে ক্যাটাগরি কথাটা যে বলতেছি, যেহেতু মানুষের ভেতরে আমি 3 ধরনের ক্যাটাগরি দেখি, তাহলে আমার শেয়ারও তাইলে আমি ক্যাটাগরি পছন্দ করি, ক্যাটাগরি থাকা দরকার। যেসব শেয়ার এ ক্যাটাগরিতে আছে তাদেরকে আরো সব কোম্পানিকে আরো বেশি ইনসেনটিভ দেওয়া দরকার, তারা আরো ভালো করুক, তারা 10% কেন 20, 30, 50%ও তারা ডিভিডেন্ড দেয়, কোনো কোনো সব কোম্পানি দেখা যায় যে 500% ডিভিডেন্ড দেয়, তাদেরকে ওরকম ইনসেনটিভ দেওয়া দরকার যেন তারা আরো ভালো করে। যারা বি গ্রেডে আছে তাদেরকে ওই 1, 2, 3, 4% এরকম না, তাদেরকে বি গ্রেডের শেয়ারকে 5% অ্যান্ড অ্যাভাব আনটিল 10% পর্যন্ত, লেস দ্যান 10% পর্যন্ত তারা যদি কোনো ডিভিডেন্ড দেয় তাদেরকে বি গ্রেডে নেওয়া হোক। আর সি গ্রেড শেয়ার হলো যারা 5% বা তার নিচে ডিভিডেন্ড দেয় বা এজিএম করে না বা ডিভিডেন্ড দেয় না, তাদেরকে জেড ক্যাটাগরিতে রাখা হোক। যার জন্য এখানে ক্যাটাগরির এটা বি ক্যাটাগরি, এটা চেঞ্জ করা থাকে। 1% ডিভিডেন্ড দিল বা তারও কম দিল, তারপর তারা বি পার্সেন্ট না, বি পার্সেন্টের এটা 5% অর অ্যাবাভ লেস দ্যান 10% যদি হয় তাদেরকে বি গ্রেড রাখেন। আর সি গ্রেড হলো 5%-এর নিচে যারা ডিভিডেন্ড দেয়, অথবা যারা এজিএম করে না বা ডিভিডেন্ড এজিএম করলেও ডিভিডেন্ড দেয় না, তাদেরকে জেড গ্রুপে নিয়ে আসে। আর জেড গ্রুপের প্রতি বিশেষ নজরদারি রাখা দরকার, কেন এসব শেয়ার ভালো করতেছে না, এজিএম করে না, জনসাধারণ তো তাদের শেয়ারটা হোল্ড করতেছে, তারা কি করে না করে আমরা জানি না, যার জন্য তাদেরকে ফোর্স করা দরকার। তারা যেন অবশ্যই 3 মাস পর পর তাদের রিপোর্টটা দেওয়া হয় যে তাদের কেন এই খারাপ হচ্ছে, কিন্তু কোনো কোনো কোম্পানিতে কোনো বছরের পর বছর কোনো রিপোর্টও তারা দেয় না। এমনকি এটা মনিটরিং কমিটি যারা আছে বা এজেন্ট যারা আছে বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যারা আছে, তাদের এখানে কোনো মাথা ব্যথা নেই। তারা সরকারি চাকরি করে, মাস শেষে ভালো বেতন পান। এখানে যেভাবে তদন্ত হইতেছে দেখি তারা বেতন পান না, তারা অন্যান্য দিক থেকেও আর্থিক সুবিধা নেন। এটা সবাই করেন কিনা আমি জানি না, কিন্তু এটা বাজারে প্রচলিত আছে। যার জন্য আপনারা সৎ হন, আপনারা যদি 4-5টা লোক সৎ হন, ভালো হন, তাহলে দেশের পুরো শেয়ার বাজারটা ভালো হবে বলে আমি মনে করি। যার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনার দেশের আপামর জনগণ, আমরা যতটুকু দেখি
যে বিও অ্যাকাউন্ট আছে 35 লাখ 36 লাখ 30 লাখ এরকম, মানে 30 লাখ ফ্যামিলি এর সাথে জড়িত। হ্যাঁ, কোনো লোকের হয়তো 2টা 3টা বিও অ্যাকাউন্ট আছে, জয়েন্টলি তারা করে, ঠিক আছে, করুক, আপত্তি নেই, এটা সিস্টেমের ভেতর থেকেই করে। যার জন্য আপনারা যদি 5-7টা লোক ভালো থাকেন, যারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে পরিচালনা